নীল চিরকুট পর্ব 12। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌশিন পারভিন। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। সপ্তাহের তীব্র গরম ধুয়ে মুছে স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। ধুলোবালিতে ঢেকে থাকা শহরের গা জুড়ে স্নান শেষের স্নিগ্ধতা আর মায়া। গাছের পাতাগুলো হয়ে উঠেছে উচ্ছল সবুজ। লেকের টলটলি প্রাণীতে প্রাণ এসেছে। পানির ওপর ভেসে আছে দু একটা কৃষ্ণচূড়ার পাপড়ি। লেকের দক্ষিণ দিকের বেঞ্চটাতে পায়ের জুতো জোড়া রেখে তারপরও বসে আছে নাদিম। মাথার উপর থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছের পাতা চুইয়ে পড়ছে জল। হেলে পড়া সূর্যের কিরণে সেই জলে মোহনীয় এক রং লেগেছে, স্নিগ্ধ কমলা রং। অনন্ত রঞ্জু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সামিয়ানা দেওয়া দোকানদারগুলো থেকে পলিথিন জোগাড় করে এনেছে। ভেজা বেঞ্চে পলিথিন রেখে তার উপর সংকুচিতভাবে বসে আছে। নীরা বেঞ্চের গায়ে ঠেস দিয়ে নখ কামড়াচ্ছে। কড়া সবুজ রঙের জামাতে গায়ের রংটা ফুটে উঠেছে তার। সেই রঙের মাঝে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছেন অপর একজনের চোরা দৃষ্টি। ছোঁয়া কৃষ্ণচূড়া গাছের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। গায়ে তার গাঢ় নীল ফতুয়া আর জিন্স। চশমাটা ফতুয়ার গলায় ঝুলছে। বিরক্ত দৃষ্টি লেকের পাশের কাদা আর জমে থাকা ঘোলাটে পানির ওপর ঘোরাফেরা করছে। বন্ধুদের এই উৎকট পছন্দের রীতিমতো বিরক্ত সে। নম্রতা বেঞ্চের সামনে দ্রুত পায়ে পায়চারি করছে। সবার দৃষ্টি নম্রতার চলার সাথে সাথে এদিক থেকে ওদিক ঘুরছে। এক মুঠো মাখা চানাচুর মুখে পুড়ে নিয়ে ধমকে উঠল নাদিম। চানাচুর চিবোতে চিবোতে বলল, ওই হারামি, এমনে লাগাইতে আছিস কেন? মাথা চক্কর মারতেছে, এক জায়গায় খাড়া বাল। ছোঁয়ার বিরক্তি আরও খানিকটা বাড়ল। নাক কুচকে বলল, খাবার মুখে দিয়ে কথা বলিস কেন? ছি, আর কথাবার্তাগুলো একটু ভদ্রভাবে বলা যায় না? খ্যাত। নাদিম দাঁত কিরমির করে বলল, সালার ... অন্তু গালে হাত দিয়ে বসেছিল। গাল থেকে হাত সরিয়ে আড়মোড়া ভাঙল। নিজস্ব ভঙ্গিতে হেসে বলল, দয়া করে আবার ঝগড়া টগড়া শুরু করিস না তোরা। সন্ধ্যা নেমে যাবে একটু পরেই। আগে ঝামেলাটা মিটিয়ে নিই, তারপর যত ইচ্ছে ঝগড়া করিস, প্যারা নাই। নাদিম হাত নেড়ে মাছি মারা তাড়ানোর মতো ভঙ্গি করে বলল, কাগজের লেখাটা ফ্লুইড দিয়ে মুছিয়ে ফেললেই হয়। নম্রতা জ্বলে উঠে বলল, তোর মাথা হয়। আশরাফ স্যারকে চিনোস না? ব্যাটা ঠিকই বুঝবে। নাদিম আবারও দুর্দান্ত এক বুদ্ধি দিল। উপরের পাতাটা খুইলা ফেলাইয়া দিয়া নতুন পৃষ্ঠা লাগাইয়া দে, টাট্টু ব্যাটার বুঝবো না। অন্তু ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তাতেই বা কি, সেখানে আরফান আলমের রেফারেন্স তো লাগবেই। ওটা আনার জন্য হলেও চেম্বারে আবার যেতে হবে। নম্রতা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওই অসভ্য লোকের কাছে আমি যাবই না আর। ন্যূনতম মানবতা নেই লোকের। বিয়াদব একটা অসহ্য। ওই লোকটা ডাক্তারকে বানাইছে। আল্লাহ যদি একটা খুন মাফ করতো, কসম আমি এই লোককে খুন করতাম। উফ উফ। অলওয়েজ চিড়িং বিড়িং করে লাফাইলে এমন হয়। কি দরকার ছিল এত চপর চপর করার? যার লাঠি তারই মাটি, বুঝছিস? একটু চুপচাপ থেকে সাইনটা নিয়ে এলেই পারতি। ওই 2 মিনিট তোর মুখ বন্ধ থাকলো না? রঞ্জনের কথার পিঠে বেশ সাবধানী কণ্ঠে বলল নীরা। ব্যাটা কিন্তু খুব খারাপ না। আমার অ্যাসাইনমেন্টের কিন্তু কোনো গন্ডগোল করেনি, চুপচাপ সাইন দিয়ে দিয়েছে। নীরার কথাই তেড়ে এলো নম্রতা। চেঁচিয়ে উঠে বলল, ওই হারামি, তুই আবার ওই ব্যাটার চামচাগিরি করছিস? দেখ, তুই যদি ওই ব্যাটাকে পটাইয়া বিয়ে শাদি করার চিন্তা থাকিস, তাহলে তোর বিয়েতে আমরা একটাও যাব না। এত মাখন ভালো না। নম্রতার শেষ দুটো বাক্যে চোখ বড় বড় করে তাকালো অনন্ত। বিদ্বেষ নিয়ে বলল, মানে ওই ব্যাটার সাথে এই পাগলা ঘটির কিছু চলছে নাকি? না, নয় তো কি।
তা নয় তো কি, সেই দিন থেকে তো আর এমনি গুণ গেয়ে বেড়াচ্ছে না। অত কিছুর পরও কেউ গুণ গায়? অনন্ত শ্যামলা মুখটা কালো হয়ে গেল। গা জ্বালানো কণ্ঠে বলল, ওহো হো, পরিষ্কার গায়ের রং দেখেই পটে গিয়েছে। দোস্ত, তুই তো ভালোই টুপ ফেলছিস। ফাক্তারদের বহুত টাকা। নীরা আগুন দৃষ্টিতে তাকালো, তপ্ত কণ্ঠে বলল, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না অনন্ত। তোর কথা শুনেই বোঝা যায় তোর মন কত কালো। সেই কালো হবে না কেন? আমিও কালো, আমার মনও কালো। তোদের মতো ধলাদের সাথে আমার যায় নাকি? কথাটা আমি ওভাবে বলিনি, আমি বুঝে নিয়েছি। বোঝানোর জন্য ধন্যবাদ। ওদের কথাবার্তার ধরনে ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। ছোঁয়া দাঁতের নখ কাটতে কাটতে ভীত চোখে চেয়ে রইল। ভীত হবে হয়তো, ওইভাবে লেখা। নাদিম মুখ পুড়ে চানাচুর নিয়ে চোখ বড় বড় করে তাকালো। নম্রতাকে কড়া চাহনি দিয়ে বলল, গাঞ্জাম লাগাইয়া দিচ্ছ সারামি। নম্রতা কপাল কুঁচকে তাকিয়েছিল। নাদিমের কথাই ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। আবারও সব রাগ গিয়ে বলল আরফানের উপর। ওই বেয়াদব লোকটার জন্যই তো এমনটা হলো। এই একটা লোকের নম্রতার জীবনটাকে ছাড়খাড় ছেড়ে দিল। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করে ঘুমো ঘুমো চোখ নিয়ে ক্লাস করেছে নম্রতা, নীরা। টানা দুটো ক্লাস শেষ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরফানের চেম্বারে গিয়ে একটা সাইনের প্রয়োজন। আরফান আজ প্রথমেই কোনো গন্ডগোল করেনি। আধা ঘন্টা 1 ঘন্টা পরই চেম্বারে ডেকেছিল তাদের। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। মনে মনে নিরন্তর বলে চলা গালাগালাজের একটা দুটো হুট করেই স্পষ্টভাবে বেরিয়ে এলো নম্রতার মুখ থেকে। নীরা অবাক দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। আরফানের সচেতন কানে তা বোধহয় হাতুড়ি পেটা করে গেল। কপাল কুঁচকে সামনে বসা তরুণী দুজনের দিকে তাকালো। একদম ভাবলেশহীন কণ্ঠে বলল, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিন, কোথায় সাইন করতে হবে? নম্রতা অপ্রস্তুত ভঙ্গিতে বসেছিল। আরফানের স্বাভাবিক কণ্ঠে খানিকটা স্বস্তি পেল। তবে কি লোকটা গালি দুটো শোনেনি? ইয়া মাবুদ, তোমার হাজার হাজার শুকরিয়া। আরফান খুবই স্বাভাবিক ভঙ্গিতে সাইন করে ফাইল দুটো ফিরিয়ে দিল। নীরা নিজেই অ্যাসাইনমেন্টটা দেখে নিয়ে সীমিত হেসে ধন্যবাদ জানালো। অপর দিকে নম্রতার মাথায় হাত। তার অ্যাসাইনমেন্টে লাল কালিতে বড় বড় করে লেখা, নট অ্যাজ এক্সপেক্টেড, দেয়ার ইজ সেম লাক, নেড টু ইমপ্রুভ। তার নিচে ইংরেজিতে স্বাক্ষর। নম্রতার লেখাটা দেখে বিস্ফারিত চোখে আরফানের দিকে তাকালো। আরফান অত্যন্ত ভদ্রকণ্ঠে বলল, আপনারা কিছু মনে না করলে এবার আসতে পারেন। বাইরে বেশ কিছু পেশেন্ট ওয়েট করছে, দুটোই ক্লাস, তাদেরকে সময় দেওয়া জরুরি। নীরা আর নম্রতা বোবা চাহনি নিয়ে বেরিয়ে এলো। চেম্বার থেকে বেরিয়ে নম্রতা রণচণ্ডী রূপ ধারণ করলো। তবে নীরা ভাবলেশহীন। তার মতে আরফান ভুল কিছু করেনি। নিজের চেম্বারে বসে মুখের ওপর কেউ গালি দিলে দুনিয়ার কেউই নিচে নেমে সাহায্য করতে আসবে না। আরফান যে তাদের চেম্বার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো ভাগ্য। সেই থেকে এখনো পর্যন্ত নম্রতার খ্যাচ চলছে। শাহবাগ থেকে রমনা পার্ক পর্যন্ত সে নিরন্তর গালাগাল করে এসেছে। শাহবাগ মোড় থেকে তার সঙ্গ যুক্ত হয়েছে নাদিম। কিছু না জেনে না শুনেই ভয়ানক সব গালি দিয়ে বন্ধুদের কান ঝালাপালা করে ফেলেছে। নাদিমের গালির তোড়ে এক পর্যায়ে হার মানতে হয়েছে নম্রতাকে। বাকি বন্ধুদের মতো তাকেও অনিচ্ছা সত্ত্বেও ইয়ারফোন কানে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে হয়েছিল। নাদিমের হইচইয়ের বর্ধমানে ফিরল নম্রতা। প্রশ্নবোধক দৃষ্টিতে নাদিমের দিকে তাকাতেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল সে, ধুর, এই মাইয়া গো, কথা মাইন্ডে নিয়ে হয় নাকি দোস্ত? বাদ দে তো, চল আজই আবার বাজি লাগুক। অনন্ত অন্যদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, আমি যার তার কথা মনে রাখি না দোস্ত, চল লেটস প্লে। যে হারবে আজকে রাতে খাওয়ার বিল হবে তার। অনন্ত প্রথম কথাটা তীরের মতো গিয়ে বিঁধল নীরার বুকে।
মুহূর্তেই ভার হয়ে গেল মন। নাদিম ভাব নিয়ে বলল, ব্যাপার না, আইজ আমি আর তুই। রঞ্জন বাঁকা হেসে বলল, তোরা কখনই আমার সাথে জিততে পারিস না। নাদিম রঞ্জনের কথাই পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। জুতো জোড়া পরে নিয়ে টি শার্ট আর চুল ঠিক করলো। গিটারটা কাঁধে ঝুলিয়ে নিয়ে অনন্ত দিকে তাকিয়ে চোখ টিপল, বলল, মাম্মা 2টা। অনন্ত চমৎকার হাসলো। তার হাসি দেখে আফসোসের হাসি হাসলো নাদিম। বাঁকা চোখে তাকিয়ে বলল, তুমি মামা হাসি মাইরাই মেয়ে পটাই ফেলো, হাসবি না খবরদার। নাদিমের কথা হুহা করে হেসে উঠল অনন্ত। নাদিম হলুদ রঙের জামা গায়ে একটি মেয়েকে ইশারা করে বলল, দোস্ত তুই আগে ওই মাইয়াটা। অনন্ত দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো, হেসে একবার বন্ধুদের দিকে তাকালো, বুকে ফু দিয়ে নিয়ে বলল, জুতা পেটা না খাই, আল্লাহ বাঁচাইও। নাদিম এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজলো, তারপর হাতের ইশারায় ডাক দিতেই দৌড়ে এলো 10-11 বছরের একটি বাচ্চা। গোলাপি ময়লা একটা জামা গায়ে, খালি পা, ময়লা পিংলে চুলগুলো বুঝি বাঁধা, হাতে নীল মগে গোলাপ আর বিভিন্ন ফুল। নাদিম খুব সিনিয়র ভঙ্গিতে বলল, তোর কাছে আজ কয়টা ফুল আছে রে সুমাইয়া? সুমাইয়া উল্টাপাল্টা গুনে নিয়ে আন্দাজে বলল, 50টা। আচ্ছা, 50টার 4টা ফুল আমায় দে। ওই আপুগুলো যদি পটে যায় তাহলে তোকে প্রতি ফুলের জন্য ডাবল টাকা দেওয়া হবে, আর যদি না পটে জুতো দিয়ে দৌড়ানি দেয় তাহলে টাকা পয়সা পাবি না। ওই টাকা দিয়ে ঔষধ কেনা লাগবে, জুতোর বাড়ি খেলে ঔষধ লাগাতে হবে, বুঝছিস? সুমাইয়া খুঁজতে ঝুমঝুম করে উঠল। এই ভাইয়া আপুর দলটাকে ভীষণ ভালো লাগে তার। এরা কখনোই তাকে বকে না, ধমকায় না, ঘেন্নাও করে না, পাশে বসতে দেয়। যাওয়ার সময় প্রতিবারই এতগুলো ঝালমুড়িটার টাকা দেয়। সুমাইয়ার থেকে একটা গোলাপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল অনন্ত। বন্ধুরা চাপা উত্তেজনা নিয়ে অনন্তর দিকে তাকিয়ে রইল। সুমাইয়ারও উৎসাহের শেষ নেই। এই ভাইয়েরা প্রায়শই এমন খেলা খেলে। খেলার শেষে সবাই যখন দৌড়ে পালায় তখন সুমাইয়াকেও দৌড়াতে হয়। সুমাইয়ার ভালোই লাগে। ওই সুন্দর দেখতে আপুগুলো যখন খিলখিল হাসে, কি সুন্দর দেখায় তাদের মুখ। এদের গা থেকে ভুরভুর করে সুন্দর গন্ধ বেরোয়, ফুলের থেকেও সুন্দর গন্ধ। কি ভালোই না লাগে সেই গন্ধ। ঘড়ির কাঁটা 12 বাজতে চলল। টেবিল বসে ফোনের উপর ঝুঁকে আছে নম্রতা। অলস ভঙ্গিতে ফেসবুক স্ক্রল করছে। একটু আগেই অ্যাসাইনমেন্ট শেষ করছে সে। সেই সাথে এক ঝাঁক চিন্তা এসে বাসা বেঁধেছে মাথায়। কাল 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই বেয়াদব লোকটা যদি 11টায় আসে সাইন না দেয় তবে কি করে চলবে? চিন্তায় মাথা ভনভন করছে নম্রতা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে দিল। হঠাৎ করেই উপলব্ধি করতে তার কান্না পাচ্ছে। চিন্তায় লাইনটা আবার পড়ছে। চিন্তায় মাথা ভনভন করছে নম্রতা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারের গা এলিয়ে দিল। হঠাৎ করে উপলব্ধি করলো তার কান্না পাচ্ছে। তার ডায়েরি তার ভালোবাসার মানুষটির স্মৃতিগুলো বুকের ভেতর তীব্র যন্ত্রণা তৈরি করছে। ভাগ্যের নির্মম পরিহাসে ডায়েরি হারানোর পেছনে প্রত্যক্ষভাবে দায়ী লোকটির কাছেই হার মানতে হচ্ছে নম্রতাকে। আচ্ছা, সত্যি কি ওই বেয়াদব লোকটার বন্ধুই তার সে? তাই যদি হয় তাহলে নম্রতার কোনো খোঁজ খবর নেয় না কেন? সে কি নম্রতাকে মিস করে না? নম্রতা যেমন হঠাৎ করে নিজেকে পাগল লাগে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, তার হয় না? আচ্ছা, মানুষটা কি বিয়ে হয়ে গিয়েছে? সিনেমা নামক নাটকের মতো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে পরিবার? এটাই কি তার এই নিরুদ্দেশ যাত্রার প্রধান কারণ, নাকি সব কিছুই ছিল সাজানো সুন্দর কোনো নাটক? নম্রতা আর ভাবতে পারে না। অবচেতন মন ফেসবুক আরফান আলম নাম সার্চ দিয়ে বেড়ায়। বাংলা ফোনটা না পেয়ে ইংরেজিতে খোঁজে, আবার বাংলায় খোঁজে, অবশেষে পেয়ে যায় সেই অপ্রত্যাশিত আইডি পেয়েই চট করে প্রোফাইলে ঢুকে গেল নম্রতা। পুরো প্রোফাইল ঘেঁটেও আহামরি কিছু পাওয়া গেল না। খুবই সাধারণ একটি প্রোফাইল,
বছর আগের 5-10টায় পোস্ট, আর তাতে শখানেক রিয়াক্ট। প্রোফাইল পিকচারের নান্দনিক পার্কে সাদা শার্ট গায়ে বসে থাকা রুচিসম্মত একটা ছবি। ছবির পেছনে দৃশ্য দেখে বোঝা যাচ্ছে ছবিটি বাংলাদেশে তোলা নয়। ব্যাটা কি বিদেশি নাকি? নম্রতা আরও কিছু ছবি দেখলো। এর আগের প্রোফাইল পিকচারগুলো বিদেশেই তোলা। নম্রতা ঠোঁট উল্টালো, কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রোফাইল থেকে বেরিয়ে এলো। তারপর আবারও ঢুকলো প্রোফাইলে। প্রচণ্ড সিদ্ধান্তহীন ভুগছে সে। নীরার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত তা সম্ভব নয়। নীরার মনটা আজ ভীষণ খারাপ, তাকে এসব নিয়ে ঘাটানো চলবে না। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে বলে ঠিক করলো। অসহ্য লোকটি এখন অনলাইনে আছে, মেসেজের রিপ্লাই দিয়েও দিতে পারে। অনেক ভেবেচিন্তে নিজের আত্মসম্মানকে বস্তাবন্দি করে মেসেজ পাঠালো নম্রতা। আসসালামু আলাইকুম ডক্টর আরফান আলম স্যার, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। মেসেজটা দিয়ে উসখুস করতে লাগলো নম্রতা। 10 মিনিটের মাথাতেও যখন মেসেজের সিন হলো না, তখন আর উসখুস কয়েক গুণ বৃদ্ধি পেল। রাগে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। কি দরকার ছিল নক করার? যেচে পড়ে ফাউ এডিটিং দেখার কোনো মনে হয়? অ্যাটিটিউড দেখানোর কোনো মানে হয়? পরক্ষণে ভাবলো এছাড়া তো উপায় নেই। ব্যাটাকে না মানলে দেখা যাবে 12টার আগে ব্যাটার দেখাও পাওয়া যাবে না, আর নগদে এত বড় একটা শূন্য ঝুলে যাবে নম্রতার খাতায়। উত্তেজনা ধরে রাখতে না পেরে ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা। নীরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত। নম্রতা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মৃদু কণ্ঠে বলল, দোস্ত। নীরা না তাকিয়েই উত্তর দিল, অনেক বেশি মন খারাপ? নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন খারাপ কেন থাকবে? মন খারাপ না, ভাল লাগছে না কিছু, সব কিছু অসহ্য লাগছে, গোটা জীবনটাই কেমন অসহ্য লাগছে। নম্রতা বেশ রয়েছে বলল, তুই অনন্তকে পছন্দ করা সত্ত্বেও কেন মেনে নিচ্ছিস না বলতো? নীরাকে বেশ অপ্রস্তুত দেখালো। থতমত খেয়ে বলল, আমি অনন্তকে পছন্দ করি? কে বলল তোকে? আন্দাজি। তুই কাকে কতটুকু পছন্দ করিস সেটা আমার অন্য কারো থেকে জানতে হবে? আমি বুঝি না। নীরা দৃঢ় কণ্ঠে বলল, আমি অনন্তকে পছন্দ করি না। নম্রতা হেসে বলল, আমি নিজেও প্রেমে পড়েছি বইন, প্রেমে পড়ে প্রেমের স্বাদ একদম ঘুচিয়ে ফেলেছি। এমন জ্বলে পুড়ে যাওয়া প্রেমিকাকে তুই প্রেমের দৃষ্টি শেখাচ্ছিস? তোর চাহনি দেখেই বোঝা যাচ্ছে তুই অনন্তর প্রতি দুর্বল। অনন্ত বলদটাই শুধু বোঝে না। নীরা জবাব দিল না, কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই ভুল বুঝছিস। ঢং না করে কারণটা বল, রাজি কেন হচ্ছিস না? অনন্ত আমাদের নিজের বন্ধু, প্রথম থেকে চিনি ওকে। অসাধারণ একটি ছেলে, পড়াশোনাতেও ভালো, কর্মই ছেলে। গায়ের রংটাও একটু কালো হলেও দেখতে খারাপ না। তুই নিশ্চয়ই ওর গায়ের রং নিয়ে নেগেটিভ জাজ করিস না? কী সব বলছিস নবু? গায়ের রং আমার কাছে ম্যাটার করে না। তাহলে? বাসায় মানবে না। বাসায় তো এখনই ছেলে দেখা হচ্ছে। বাসায় এখন জুটে গেলেই মিটে গেল টাইপ অবস্থা। তারপরও অনন্ত আমার সেম ব্যাচ। ওর সেটেল হতে আরও 4-5 বছর চাই। আমার বা আমার পরিবারের অত সময় কোথায়? তাছাড়া অনন্ত আমার থেকে 3-4 মাসের ছোট, বউয়ের থেকে বড় ছোট। কথা উঠবেই। নম্রতা অবাক হয়ে বলল, এটা কোনো ডিফারেন্স হলো? আর মাসের হিসাব কে করছে শুনি? সেটেল হওয়ার ব্যাপারটা একটু চিন্তার হলেও আন্টিকে বললে নিশ্চয়ই সময় দেবে। নীরা হেসে ফেলল, ঠোঁটের কোণে বেদনাপূর্ব হাসি ঝুলিয়ে বলল, আমাদের সমাজে মানুষগুলো এইসব ছোটোখাটো বিষয়গুলোকেও হিসাবের খাতা থেকে ঝেড়ে ফেলে না নমু। সমাজটা হিসেব নিকেশের পাক্কা। কাউকে অপবাদ করার হিসেবপত্রে তাদের জুড়ি মেলা ভার। আর মাও সময় দেবে না। ইরাও তো বড় হচ্ছে, ওকেও বিয়ে দিতে হবে। বাবাহীন গোটা পরিবারটা এখন ভাইয়ার ঘাড়ের ওপর পা রেখেই দাঁড়িয়ে আছে কোনো রকম। আর কত সহ্য করবে তারা? বড় মেয়ে হিসেবে বুঝিয়ে নেওয়ার দায়িত্বটা তো আমার। চাকরি বাকরি কিছু করলে হয়তো বলতে পারতাম চাকরি করছি, কিন্তু তাও তো নেই। অনার্সই শেষ হলো না এখনও। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন যে এত ক্রিটিক্যাল হতে পারে
দেখেনি নম্রতা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে রইল নম্রতা। খানিক বাদে ধীর কণ্ঠে বলল, তাই বলে নিজের ভালোবাসা চেপে যাবি? ধুর, ভালোবাসা কই, এটা শুধুই ভালো লাগা। এই ভালোবাসাটাকে সামলে উঠতে খুব বেশি কষ্ট হবে না, কিন্তু একবার যদি এগিয়ে যাই তাহলে দেখবি চারপাশের দুঃখগুলো চম্বুকের মতো আঁকড়ে ধরছে আমাদের। কি দরকার এত দুঃখের? তার থেকে এই ভালো লাগাটুকুই আর সুপ্ত ভালোবাসাটুকুই নিয়ে দূরে থাকাটাই ভালো। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তাকে কেন্দ্র করে স্বপ্ন বনে কষ্ট বাড়িয়ে কি লাভ? নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না। নিরুত্তর আকাশের দিকে চেয়ে রইল। পাশ থেকে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল নীরা। কত কত অসহায়ত্ব সেই এক টুকরো দীর্ঘশ্বাসে। আচ্ছা, অনন্তও কি এভাবেই দীর্ঘশ্বাস ফেলে? নীরা তাকে ভালোবাসে না ভেবে কষ্ট পায়। ইস, ছেলেটা যদি জানতো নীরা নামের মেয়েটা তাকে কতই না ভালোবাসে। কিন্তু অনন্ত বড় দুর্ভাগা। ভালোবাসার মানুষটির ভালোবাসার কথা জানার অধিকারও তার নেই। সব ভালোবাসা প্রকাশ করতেও নেই। কিছু কিছু ভালোবাসাকে বিদ্যালয় চত্বরে বইয়ের ভাঁজে মনের খাঁজেই লুকিয়ে রাখতে হয়। তাদের যে বড্ড ভয়, দুঃখ পাবার ভয়, হারিয়ে গিয়ে ভেঙে গুড়িয়ে যাবার ভয়। নীরার সাথে কথা বলে রাত 1টার দিকে রুমে এলো নম্রতা। রুমে ফিরেই গায়ে চাদর দিয়ে ঘুমেই প্রস্তুতি নিল নীরা। নম্রতা ঘুমে করেও ফোনটা হাতে নিল। নোটিফিকেশনে আরফানের রিপ্লাই দেখা যাচ্ছে। 5 মিনিট আগে রিপ্লাই করেছে সে। নম্রতা এতক্ষণ নীরা অন্তত চিন্তায় আরফানের কথাটা ভুলে গেলেও এবার তাড়াহুড়ো করে মেসেঞ্জারে উকি দিল। আরফান বাংলা ফন্টে খুব সুন্দরভাবে সালামের জবাব দিয়েছেন, আর কিছু লেখেনি নম্রতা। নম্রতা বাধ্য হয়েই উত্তর দিল, কেমন আছেন? মিনিট খানেক পর উত্তর এলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কে? প্রশ্নটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল নম্রতার। আইডিতে এত বড় বড় করে লেখা নম্রতা মাহমুদ, তবুও চিনতে পারছেন না? আজব। নম্রতা নিজেকে যথাসম্ভব শান্ত করে লিখল, আমি নম্রতা মাহমুদ। তা জানি, কিন্তু নম্রতা মাহমুদ নামে কাউকে মনে পড়ছে না। দুঃখিত। আপনাকে সারা শরীর রিরি করে উঠল অপমানে সারা শরীর রিরি করে উঠল নম্রতার। কিন্তু কি আর করার? ইট মারলে পাটকেলটি তো খেতেই হবে। নম্রতা অ্যাসাইনমেন্টে থাকা আরফানের সাইন সহ পেজটির ছবি তুলে সেন্ড করলো। নিচে লিখলো, এই অ্যাসাইনমেন্টটি যার আমি সেই। ওহ, তো কি চাই? নম্রতার শরীরে যেন আগুন লেগে গেল। কি চাই মানে? এটা কেমন ভদ্র ব্যবহার? বেটা ফাজিল, আমি তোর মাথা চাই। দিবি মাথা? রাগে টকবক করতে থাকা নম্রতা এবার আর রিপ্লাই দিল না। ব্লক অপশনে গিয়ে ফিরে এলো। মনে পড়ে গেল সেই বিখ্যাত উক্তি, বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই। নম্রতাও এখন ভয়ানক বিপদ। কাল 11টার মধ্যে সাইন না পেলে সর্বনাশ। অতঃপর এই রাগ ক্ষোভকেও পাত্তা দিলে চলবে না। আপাতত নেতিবাচক অনুভূতিগুলোকে বস্তাবন্দি রাখতে হবে। সাইনটা নেওয়ার পর না হয় একে আচ্ছা করে এক শিক্ষা দেওয়া যেতে পারে। নম্রতা জোরে জোরে শ্বাস নিল, নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করলো। তারপর লিখলো, আসলে আপনাকে সরি বলার ছিল। সকালের ব্যাপারটার জন্য আই এক্সট্রিমলি সরি স্যার। স্যার সালা থেকে ডিরেক্ট স্যার, গুড ইমপ্রুভ। সরি তো সরি কেন? কি হয়েছে সকালে? নম্রতার রাগ এবার আকাশ ছুঁল। ফোনটা টেবিলের উপর ফেলে রেখে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। এত ভাব কিসের? এত ঢং এই লোকের? নিজেকে ভাবেটা কি এই লোক? রাজা মহারাজা? কথা বলার কি ভাঁজ! উফ, অসহ্য। এই পর্যন্তই ছিল নীলচিরকুট পর্ব 12। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।